নমস্কার। আজ আমি ছাত্রনেতা নেতাজির কথা শোনাবো। নেতাজি সুভাষচন্দ্রের জীবন কথা, রূপকথা, রাজপুত্র রোমাঞ্চকর কাহিনীর সঙ্গে একমাত্র তুলনা করা যায়। ছাত্র জীবন থেকে দীর্ঘ সংগ্রামী কর্মময় জীবনগাথা পৃথিবীর মানুষ শ্রদ্ধা ও বিস্ময়ের সঙ্গে স্মরণ করেন। আর তার আত্মত্যাগ, কর্মের, কৃচ্ছ সাধনার ইতিহাস দেশের মানুষের কাছে চিরনমস্য স্মরণীয় হয়ে আছে। দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খলা মুক্তি তার দিকে তিনি উৎসর্গ করেছিলেন সমগ্র জীবন। জীবনের শুরু থেকে সুভাষচন্দ্র ছিলেন নির্ভীক, দৃঢ়চেতা এবং সাহসী। ছেলেবেলা থেকে তার মধ্যে ঘটেছিল মহাতেজের স্ফুরণ। সকালের উদীয়মান রক্তিম সূর্য যেমন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মধ্য গগনে দাঁড়িয়ে বিকিরণ করে নিজের তেজরাশি, সুভাষচন্দ্রের জীবনেও অনেকটা সেই রকম। ছেলেবেলা থেকে তার মধ্যে দেখা যায় যেত সূর্যের সেই রক্তিম আভা। সেই আলোর ছটায় আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে এসেছিলেন সহপাঠী, বন্ধু বান্ধব। তারপর আহ্বানে ছুটে এসেছিল তার শত শত দেশবাসী, ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ ও মাতা প্রভাবতীর ঘরে ষষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র। সরকারি উকিল জানকীনাথ বসু ছিলেন কটক শহরে একজন বিখ্যাত মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব। তার মূল কারণ ছিল তার ব্যবহার, বাচনভঙ্গি এবং জনহিতৈষীমূলক কাজকর্ম। তার তেজস্বিতা, দেশভক্তি, নিষ্ঠা সম্বন্ধে কটকের জনগণ সমানভাবে অবগত ছিলেন। দেশ জুড়ে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ইংরেজদের দমননীতি শুরু করেছিল, তার প্রতিবাদ স্বরূপ জানকীনাথ ইংরেজ সরকারের দেওয়া রায়বাহাদুর খেতাব পরিত্যাগ করেছিলেন। ঘটনা অনেক পরের, কিন্তু প্রথম দিকে সরকারি উকিল জানকীনাথ সাহেবী চালচলন বেশি পছন্দ করতেন এবং সন্তানদের সেই রকম আদব কায়দায় মানুষ করার চেষ্টা করতেন। কটক শহরে প্রোটেস্ট্যান্ট স্কুলে সাহেবদের ছেলেদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা, ওঠা বসা করতেন জানকীনাথের সন্তানেরা। স্বাভাবিকভাবে সাহেবী কায়দা কানুন চালু ছিল জানকীনাথের বাড়িতে। পড়াশোনা, চালচলন, পোশাক আশাক সর্বক্ষেত্রেই ছিল সাহেবী ছাপ। কিন্তু প্রোটেস্ট্যান্ট স্কুলের ইংরেজি কায়দা কানুনে অল্প দিনেই হাঁপিয়ে ওঠেন বালক সুভাষ। তার কাছে সবকিছুই কেমন মেকি কৃত্রিম মনে থাকে, কোথাও কোনো আন্তরিকতা খুঁজে পান না। মন ক্রমশ বিদ্রোহী হতে থাকে। সেই বিদ্রোহী মন নিয়ে ইংরেজদের দ্বারা চালিত প্রোটেস্ট্যান্ট স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি। পুত্রের পাশে থেকে পুত্রের ইচ্ছাকে সমর্থন করেন স্নেহশীলা জননী প্রভাবতী দেবী। শিশু বয়স থেকে শোনাতেন মনীষীদের বীরগাথা, রামায়ণ মহাভারতের নানান কাহিনী, শোনাতেন স্বামী বিবেকানন্দের আদর্শের কথা। বালক সুভাষের মন সেই সময় থেকেই মেতেছিল আলোর সন্ধানে। মুক্তির আলো দেখতে হবে শত শত পরাধীন মানুষকে। দৃঢ় সংকল্প তিল তিল করে দানা বাঁধতে থাকে কিশোরের মনে। ইংরেজদের সঙ্গ ত্যাগ করার দৃঢ় মানসিকতা ও জেদের কাছে হার মানেন রাশভারী পিতা জানকীনাথ। ছেলেকে ভর্তি করেন রবিনসন কলেজিয়েট স্কুলে। সুভাষচন্দ্র যেন পেলেন খোলা বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে এসে সুভাষ পান ভারতীয় পরিবেশের এবং বাঙালি, ওড়িয়া, মারাঠি, পাঞ্জাবি সব রাজ্যের ছেলেদের সঙ্গে মেলামেশার সুযোগ। তাদের আচার আচরণ, ব্যবহার সঙ্গে নিজেকে একাত্ম করে তুলতে শুরু করেন। স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শ্রী বেণীমাধব দাস। এই দেবপ্রতিম মানুষটি সুভাষচন্দ্রের জীবনের অন্যতম শিক্ষাগুরু। তার আদর্শ শিক্ষা পরবর্তী জীবনে সুভাষচন্দ্রকে ঠিক পথে চলতে বিশেষভাবে সাহায্য করেছিল। তার সাদাসিধা অমায়িক ব্যবহার, প্রতিটি বিষয়ে অসাধারণ জ্ঞান এবং সম্পূর্ণ বাঙালি ভাবধারা মুগ্ধ করেছিল সুভাষচন্দ্রকে। সাহেবী পোশাক বর্জন করে সম্পূর্ণ বাঙালি পোশাক, ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাতায়াত শুরু করেন বালক সুভাষ। সাহেবী চালচলনে অভ্যস্ত জানকীনাথ বিশেষ বিরক্ত হন ছেলের বাঙালিপনা এবং ছেলেকে জিজ্ঞাসা করেন তার পোশাক পরিবর্তনের কারণ। রাশভারী পিতার সামনে
মাথা নামিয়ে নির্ভীক স্বরে সুভাষ বলেন, ধুতি পাঞ্জাবি আমাদের জাতীয় পোশাক। স্কুলে সকলেই ধুতি পাঞ্জাবি পরে আসেন, সেখানে আমার একা সাহেবী পোশাক পরা কি ঠিক? ধুতিতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। পরাধীন ভারতে জাতীয় পোশাক ধুতি পাঞ্জাবি ছিল প্রতিবাদের একটি ভাষা। সুভাষচন্দ্র সেই প্রতিবাদী জীবনবোধকে অন্তর দিয়ে অনুভব করেছিলেন বলেই স্কুলে জীবনে সাহেবী স্যুট প্যান্ট টাই ছেড়ে পড়েছিলেন ধুতি পাঞ্জাবি। এভাবে প্রতিবাদের ভাষা তৈরির মনোভাব ছেলেবেলা থেকে গড়ে উঠেছিল সুভাষের মধ্যে। মায়ের আন্তরিক সমর্থন যেন ছিল তার প্রতিটি কাজে। তিনি মায়ের কাছে শিখেছিলেন মানুষের প্রতি দরদ, ভালোবাসার সংজ্ঞা। ছেলের বিদ্রোহী মনোভাবকে আপাত দৃষ্টিতে মানতে না পারলেও মনে মনে জানকীনাথের ছিল সুভাষের দৃঢ় মনোভাবের প্রতি শ্রদ্ধা। ছেলেবেলা থেকে জাতীয়তাবাদী হয়ে উঠল সুভাষচন্দ্র। স্কুলে অন্যতম মেধাবী ছাত্র সুভাষচন্দ্র অল্প দিনের মধ্যে সহপাঠী বন্ধুদের নিয়ে তৈরি করলেন দল। জন্মসূত্রে পেয়েছিলেন পরিচালনা করার সহজাত মনোভাব ও দৃঢ়তা। সহপাঠীদের নিয়ে স্কুলে যে দল তৈরি করলেন, উঁচু ক্লাসের ছেলেরাও একে একে দলে যোগদান করতে থাকে। সেদিন প্রত্যেকে নিঃসংকোচে সুভাষচন্দ্রকে নিজেদের নেতা হিসেবে মেনে নিয়েছিল। এর পিছনে প্রধান কারণ ছিল সহপাঠী তথা দলের প্রত্যেকের প্রতি তার অপার ভালোবাসার দরদ। পড়াশোনায় সাহায্য করার থেকে বন্ধুদের অসুখ বিসুখ এমনকি আর্থিক সাহায্য দিতে এতটুকু কার্পণ্য ছিল না। কিশোর সুভাষের নিজের ভালোবাসা নিয়ে তিনি বন্ধু বান্ধবদের বুকে টেনে নিয়েছিলেন। তাই তার দলের ছেলেরা সুভাষের যে কোনো ডাকে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করত না। শুধুমাত্র বাক্যবান দিয়ে কিছুদিনের জন্য কিছু মানুষকে ভুলিয়ে রাখা যায়, মোহভঙ্গ হলে মানুষ সরে দাঁড়ায়, কিন্তু প্রাণের ভালোবাসার স্পর্শ যে মানুষ পায় সে কোনোদিন প্রাণের মানুষের সঙ্গ ত্যাগ করতে পারে না। তখন সে নেতার পায়ে নিজের রক্ত দিত কুণ্ঠাবোধ করে না। সেই দরদী প্রাণের মানুষ ছিলেন সুভাষচন্দ্র। ছেলেবেলা থেকে অন্তরের অন্তঃস্থলে হতে দেশের পরাধীন মানুষের জন্য দরদাশ্রু নিঃসরিত হতো। কি করে দেশের মানুষের দুঃখ দুর্দশা ঘুচিয়ে একটু হাসি ফোটানো যাবে সেই চিন্তা তাকে অস্থির করে তুলত। স্কুলের সেরা ছাত্র সুভাষ ইংরেজি, বাংলা, সংস্কৃত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত প্রতিটি বিষয়ে ছিলেন সেরা। প্রতিটি বিষয়ে তিনি হতেন প্রথম। সহপাঠীরা যেমন তাকে শ্রদ্ধার চোখে দেখতেন, তেমনি স্কুলের শিক্ষকেরাও সুভাষকে তার মেধার জন্য সেই রকম দৃষ্টিতেই দেখতেন। পিতা জানকীনাথ পুত্রের অসাধারণ মেধার বিষয়ে অবগত ছিলেন। সেই কারণে তার অনন্য কর্মকাণ্ডের প্রতি কড়া মনোভাব গ্রহণ করতে পারেননি। যদিও অতি সাধারণ ছেলেদের সঙ্গে পুত্রের অবাধ মেলামেশা কখনোই তিনি বিশেষ পছন্দ করেননি। সুভাষচন্দ্র বরাবরই পেয়েছিলেন মায়ের সমর্থন। তার সব সেবা কাজে মা প্রভাবতী দেবীর পূর্ণ সমর্থন ছিল। আর একজনের কাছে থেকে সুভাষ উৎসাহ পেয়েছিলেন, তিনি ছিলেন ধাইমা সারদা। সুভাষ শিশু বয়স থেকে তার মায়ের মতো দেখতে অভ্যস্ত ছিলেন। ধাইমা সারদা ও সুভাষকে পুত্র স্নেহে লালন পালন করেছিলেন। সুভাষের জীবনে ধাইমা সারদার প্রভাব কাজ করেছিল, যা সাধারণ মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে শিখিয়েছিল শিশু বয়স থেকেই। সুভাষ তার দলবল সেবা কাজের জন্য কটক শহরের সাধারণ মানুষের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেছিল এবং বিনম্র ব্যবহারে অনেকের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। একদিন মুসলমান বস্তিতে আগুন লাগলো। আগুনে নেভাতে সুভাষ তার দলবল নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েন। দুর্ঘটনার খবরে অনেকের সঙ্গে রাইভেনশন কলেজের অধ্যাপক গোপালচন্দ্র গাঙ্গুলি উপস্থিত ছিলেন। সুভাষের অসাধারণ পরিচালনা দক্ষতা ও সঙ্গী ছিলেন। অসীম সাহস উদ্যম্য দেখে তিনি তার প্রশংসায় পঞ্চমুখ হন। জনে জনে জানান তার বীরত্বের কথা। সুভাষ ও তার দলবলের চেষ্টায় বস্তির অনেকটাই রক্ষা পেয়েছিল সেদিন। খুব অল্প বয়স থেকে স্বামী বিবেকানন্দের সেবার আদর্শ অঙ্কুরিত হয়েছিল সুভাষের প্রাণে। দিনে দিনে তা প্রস্ফুটিত হয়ে রূপান্তরিত হয়েছিল শতদল পদ্মে। যেখানে দুঃখ দারিদ্র দুর্যোগ সেখানে দেখা যেত সুভাষকে। কিভাবে প্রতিকার করবেন সেই দুস্থ দুঃখী মানুষের, সেই চিন্তায় ভারাক্রান্ত হতো তার দরদী প্রাণ। নিঃশব্দে ফেলতেন চোখের জল। বিরুদ্ধাচরণ সর্বক্ষেত্রেই থাকতো। সুভাষের ক্ষেত্রে তা অন্যথা হয়নি। কটক শহরে উড়িয়ার বাজার মুসলমান পল্লীতে কিছু কুখ্যাত লোক বাস করত।
এসব গুন্ডা শ্রেণীর লোকেরা সুযোগ পেলেই দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ শুরু করে দিত। এদের সর্দার ছিল হায়দার মোপাল্লা। যেমন তার আকৃতি তেমনি নিষ্ঠুর ছিল তার প্রকৃতি। তার কুকর্মের শেষ ছিল না। নানান কুকর্মের জন্য বহুবার জেলে যেতে হয়েছে তাকে। সরকারি উকিল জানকীনাথ সব ক্ষেত্রে মোপাল্লার কুকর্মের উপযুক্ত শাস্তির সুপারিশ করতেন। ফলে জানকীনাথের উপরে ভয়ঙ্কর আক্রোশ জন্মেছিল হায়দার মোপলার। যখন সে জানতে পারে উকিলবাবুর ছেলে তার দলবল নিয়ে বিভিন্ন পাড়ায় মহল্লায় সেবা কাজ চালাচ্ছে, তখন সে সাঙ্গপাঙ্গ দিয়ে নানান ভাবে বিঘ্ন সৃষ্টি করতে থাকে। মোপলার লোকজন অকারণে অশান্তি তৈরি করে ছেলেদের নানাভাবে হেনস্থা করা শুরু করে, কিন্তু তাদের বাধা অগ্রাহ্য করে জাতি ধর্ম নির্বিশেষে সুভাষের দল আর্তনারায়ণের সেবায় নিজেদের নিয়োজিত রাখে। একবার ভয়াবহ মহামারী শুরু হয়। সুভাষের দল ঝাঁপিয়ে পড়ে সেবা কার্যে। সেই দুঃসময়েও হায়দারের লোকজন সেবা দলের কাজে অসুবিধা ঘটাতে শুরু করে। মানুষজনকে খেপিয়ে মারধর করে, ছেলেদের মহল্লা ছাড়ার ষড়যন্ত্র করে। ভাগ্যের পরিহাসে হায়দার মোপলার বাড়িতে সেই ভয়াবহ মড়কের ছায়া নেমে আসে। ওর স্ত্রী ও একমাত্র পুত্র আক্রান্ত হয় বসন্ত রোগে। দিশেহারা হায়দার হাজার চেষ্টা করে কোনো ডাক্তার জোগাড় করতে পারে না। তখন চারদিকে মৃত্যু পথগামী রোগী। ডাক্তারেরা ছুটে বেড়াচ্ছে এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এক পাড়া থেকে অন্য শহরে, অন্য পাড়ায় রোগীদের চিকিৎসার্থে। চারিদিকে দৌড়াদৌড়ি করে হায়দার যখন কোনো ডাক্তার না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে আসে, দেখে যে সুভাষ ও তার সেবা দল ওষুধপত্র দিয়ে তার স্ত্রী ও ছেলের সেবা করে চলেছে। হায়দার নিজ কৃতকর্মের জন্য অনুতাপে দগ্ধ হয়। তখন চোখের জলে ভেসে হাত জোর করে সুভাষের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঈশ্বরের দয়া ও সেবা দলের সেবায় হায়দারের স্ত্রী পুত্র ক্রমশ সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর একদম ভিন্ন মানুষ হয়ে যায় হায়দার মোপলা এবং আমৃত্যু সে ছিল সুভাষচন্দ্রের অন্যতম গুণমুগ্ধ ভক্ত। উপরোক্ত ঘটনার বছরখানেক বাদে গুড়িয়া বাজারে সুভাষচন্দ্র যখন দুর্গোৎসব করতে যান, হায়দার প্রথম চাঁদা দিয়ে সেই দুর্গোৎসব উৎসাহ জুগিয়েছিল। নিজস্ব দল তৈরি এবং তাকে শৃঙ্খলাবদ্ধভাবে কি উপায়ে পরিচালনা করতে হয় ও তার জন্য যে তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষমতা দরকার, সুভাষচন্দ্রের মধ্যে তা ছিল একান্ত সহজাত। ছাত্র জীবনের সঙ্গীদের নিয়ে নিয়মিতভাবে পরিকল্পনা মাফিক জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখে মানুষের মনে জাগাতে পেরেছিলেন বিশ্বাস ও শ্রদ্ধা। নেতৃত্ব দেওয়ার সহজাত যোগ্যতা যেমন ছিল, তেমনি সঙ্গী তথা দলের প্রতি সদস্যের সঙ্গে ছিল তার অমায়িক অকৃত্রিম আন্তরিক ব্যবহার। অন্যদিকে সঙ্গীরা তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তার নিষ্ঠা, সততা, ঋজুতা ও দরদ মনোভাবের জন্য। সেবা কাজে নেমে তারা সুভাষের জন্য নিজেদের প্রাণের মায়া ত্যাগ করতে কুণ্ঠাবোধ করেননি। মায়ের কাছে শৈশব থেকে শুনতেন মনীষীদের জীবন কথা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রেম বা সেবার মহামন্ত্রে তার দীক্ষা হয়েছিল। স্বামী বিবেকানন্দের সেবা ধর্মের আদর্শে নিজেকে উৎসর্গ করে দেশ ও জাতির কল্যাণের মধ্যে খুঁজে পেয়েছিলেন মুক্তির পথ। বিবেকানন্দের তেজস্বিতা, আত্মশক্তিতে বিশ্বাস, গভীর স্বদেশ প্রীতি উদ্বুদ্ধ করে তুলেছিল সুভাষচন্দ্রকে। তাই ছাত্র জীবনে মানুষের কল্যাণ সাধনার মধ্য দিয়ে শুরু হয়েছিল তার স্বাধীনতার আন্দোলন, পরাধীনতার শৃঙ্খল ভাঙার মুক্তি সংগ্রাম।